লজ্জায় অসাড় মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগনিত দৃষ্টিতে মেঘকে নেহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইলো, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভুরু কুঁচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখব। আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতবরি। মিম ভেংচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানবীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়ার জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ দেখো খুশিতে পাগল হয়ে গেছে কিনা। তানবীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসে থমকালো। আবিরের এলোপাথারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘা এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানবীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগোতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেকি স্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না, আমাকে কিছু জানালোও না। তানবীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার ওপর রাখছে, এর মধ্যে তানবীর আচমকা ডাকলো, ভাইয়া। তানবীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানবীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, সালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানবীর দুই হাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে বেলকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদু স্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছো কেন? আর আবির ইবা কি করে? তানবীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ডের চলার পর অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি চুমু খাবো? অবশ্যই চুমু খাবার জন্য তো তুই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস ভাল লাগে না। মেঘ ভুরু কুচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছে? সে যে গুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোম্যান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করলো, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না। আমাকে তোর সাজ নষ্ট করাতে বাধ্য করিস না, প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্য কণ্ঠে বলল, সাবান নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও সাবান নিতে যাব না। আবির ভুরু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল,
পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয় সোনা? সোনা শব্দটা শুনেই মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করব না। মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়ার যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশ এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানবীর একাই করেছে। যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানবীর সেভাবে সবটা করেছে। আপাতত বাহিরের ফটোশ্যুট হবে, তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যেই কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে, আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আর একটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগাড়ে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করছিস? হ্যাঁ, আবির আস্তে করে বলল। এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেওয়া না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত নিব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বেহায়া বেয়াদব বেটা। আকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখেই তড়িৎ বেগে বিছানার ওপর রেখে দেওয়া টাওয়ালটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাজভারী কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। ফুপা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বলো একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে 2 হাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে আমি অনেক আগেই সাইস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করলো না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামার বাড়ি থেকে মানুষ এখনও আসেনি। মাইসা আপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাতে অন্তত পক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানবীর দাবালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়ে যাচ্ছে। আবির আচমকা তানবীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, সালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘকে আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানবীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানবীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া, হারামির দল। ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের। তোদের সব কয়টাকে দেখে নিব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি। ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি হাই। আবির আর চোখে তানবীরের দিকে তাকালো। তানবীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদু স্বরে বলল, যতই চেষ্টা কর আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাজভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকে নিয়ে আসবি।
মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানবীর আর আবির ফটোশ্যুট করতে বেরিয়েছে। সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যায়। একবার তানবীর আর একবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশ্যুটের লাস্ট দিকে তানবীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে। সাথে দুইটা কার্ডও নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো। যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানবীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা। তানবীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিদ একটু বাহিরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানবীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সব কিছু ঠিক হয়েছে যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আপনাদের কিন্তু 2 দিনের দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে, আর বেরই হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল। এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল ঠিকই, তবে 24 ঘন্টা শুধু মেঘ কি করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজে বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানবীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানবীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খোলো, আপনি চলে যান এখান থেকে। ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানবীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বনু বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামলো। তানবীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা, দরজাটা খোলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সব কিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানবীর মৃদু স্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দিন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতে তানবীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি, মেঘের চিন্তায় আমি 2 রাত 1 ফোঁটা ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বেরই হতো না, আর পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এইসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মরতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশা বিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, এইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটা বারের জন্য কি জানানো যেত না আমায়? তানবীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ঠ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বনু চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিনে নিজের ইচ্ছাতে কোনো দিকে পাও বাড়াতে পারিনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি তাহলে বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে 2টা কথা বলবো এইটুকু সময়ও আমার সুযোগও আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাই আর রাসেল ভাইয়াও থ্রেডের ওপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত।
এখন প্লিজ চলো। তানবীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানবীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানবীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ?